বন্ধুরা, আপনারা ভারতীয় বিরোধী দলের প্রধান রাহুল গান্ধীর সাথে যে ইন্টারভিউটি হয়েছে সেটাই অনেকে হয়তো দেখেছেন, পত্রিকাতেও পড়ার সুযোগ হয়েছে। তবে এটা দুঃখজনক যে আমরা মোদি বিরোধিতা করি, এত ক্রিটিসাইজ করি, এত ক্রিটিসিজম হয় তার ব্যাপারে, কিন্তু রাহুলকে আমরা সবসময় ভেবেছি যে সে একটা আধুনিক যুগের আধুনিক ছেলে, আধুনিক মানুষ। সে সব কিছু একটু উদার দৃষ্টিতে এবং ভালো দৃষ্টিতে দেখবে। তো এখন তো দেখছি সেও একেবারেই মান্ধাত্তার আমলের মানসিকতা নিয়ে সে প্রাচীন ভারতের মধ্যেই সে ডুবে আছে। সে বাংলাদেশ সম্পর্কে তার কোনো বিন্দু মাত্র ধারণা তার নাই। আমার ধারণা তার পাকিস্তান সম্পর্কে ধারণা নেই। তো সেই জন্যই সে বলতে পারে যে বাংলাদেশে কমিউনাল অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো নিয়ে সে, এবং তারা খুব ওয়ারিড, এখানে যা কিছু ঘটছে সেগুলো তারা সাপোর্ট করতে পারছে না, রাদার হাসিনা আমলে যা ছিল সেগুলোই ভালো ছিল, এই ধরনেরই একটা ইঙ্গিতপূর্ণ কথা যেন সে বলতে চাচ্ছে। তো যাই হোক, এখানে ভারতের অনেক ধরনের ইন্ধন থাকবে আমাদের দেশে আনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য। আমাদের দেশের ভিতরে বাইরে অনেক শত্রু আছে, আমি বারবার করেই বলেছি, এখনও বলছি, সামনেও বলবো। তো দেশের ভিতরে এখন সবচেয়ে বড় যারা দেশে ক্ষতি করবে তারা কিন্তু হাসিনার ফলোয়ার্স, নট অল আওয়ামী লীগার্স, বাট হাসিনার এক্সট্রিম ফলোয়ার্স যারা আছে, যারা বেনিফিশিয়ারিজ ছিল খুব বেশি, তারা কিন্তু একদম ওত পেতে আছে। তারা দেশের এবং দেশের জনগণের ক্ষতি করবেই, তারা এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে মনে হচ্ছে। আমি এর মধ্যে অনেকের সাথেই কথা বলেছি, আমি যেচে কথা বলেছি, আমি দেখলাম যে তাদের একেবারে আগে যে মানসিকতা 2 মাস আগে ছিল, এখনও তাদের ঠিক সেই মানসিকতাই রয়ে গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক যে আসলে এত কিছু ঘটে যাওয়ার পরও তাদের মনের কোনো পরিবর্তন ঘটলো না। তারা চোখ দিয়েও দেখে না, কান দিয়েও শোনে না, তারা বিবেককে কাজে লাগায় না, তাদের কোনো বিবেচনা নাই, হিতাহিত জ্ঞানশূন্য সব মানুষ, অন্ধ বধির যেন তারা। যাই হোক, তো আমি এখন আবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। যতই দিন যাচ্ছে ততই কিন্তু পানি ঘোলা হচ্ছে বাংলাদেশের। আমি প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশের মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সামনে জাতীয় নির্বাচনের দিকে, এবং একই সাথে সেটা দেওয়ার আগে কিন্তু উপজেলা নির্বাচন দিতে হবে, সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দিতে হবে, অনেকগুলো নির্বাচন আছে, সেগুলো দিতে হবে। আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কি করবেন, কি রিফর্ম করবেন সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমি বারবারই বলছি, একটা উইকলি প্রোগ্রেস কী হলো আপনাদের একজন মুখপাত্র থাকবেন, তিনি আমাদেরকে জানাবেন। আর এর মধ্যে আপনারা যেমন আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা রোডম্যাপ করবেন, তেমনি কিন্তু আপনারা ইলেকশনের রোডম্যাপটা ঘোষণা করে দেন। ইলেকশনের রোডম্যাপটা ঘোষণা করে দিলে যারা দেশের জন্য ক্ষতি করতে চাচ্ছে ওরা কিন্তু একটা সাইডে হয়ে যাবে, অথবা ওরা যে কোনো একটা সাইড নেবে, ওরা হয়তো লুকিয়ে যাবে অথবা সারফেসে আসবে। যেটাই হোক, আমরা তাদেরকে দেখতে পারবো, চিহ্নিত করতে পারবো, কিন্তু অবশ্যই আমরা কারো ক্ষতি করব না। তো এখন আর কাল বিলম্ব না করে নির্বাচনের ডেটটা ঘোষণা করে দেওয়া উচিত, রোডম্যাপটা দিয়ে দেওয়া উচিত। দিলে দেশে স্থিতাবস্থা আসবে, দেশের মানুষ স্বস্তি পাবে এবং জানবে যে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দেশ। এবং এখন ইন্টারিম গভর্নমেন্ট যা কিছু করছে এগুলো কিন্তু আলটিমেটলি সংসদ থেকে অনুমোদন নিয়ে নিতে হবে। তো সংসদ থেকে অনুমোদন নিতে হলে ইফ ইট ইজ টু লেট, দেন এভরিথিং উইল বি টু লেট ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তা আমার মনে হয় আর দেরি না করে এই সমস্ত কাজগুলো করে ফেলা উচিত। আর বৈষম্যবিহীন ছাত্র সমাজ, তাদেরকে বলতে চাই, ওরা যদি রাজনীতিতে নামতে চায় ডিক্লেয়ার করে দেখ, রাজনীতি করবে। আর যদি না হয় তাহলে এই শহরে বিভিন্ন এলাকায় যে আমার মনে হয় কিছুটা শান্তি, কিছুটা অশান্তি, কিছুটা শৃঙ্খলা, কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো মানেই হয় না। তো যেটাই হোক, আমার মনে হয় সরকার সব সুতীক্ষ্ণ দৃষ্টি রাখছে, এবং আমি বিশ্বাস করি যে যেখানে অন্যায় অপরাধ হচ্ছে, যেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, যেখানে খুন, হত্যা, ধর্ষণ হচ্ছে, সেগুলো সরকার কঠিনভাবে নিয়ন্ত্রণ করবে। তা আজ এতটুকুই, আবার পরে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।